সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের তোমাদের তৃতীয় অধ্যায় যেটা রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। ওকে, এই অধ্যায় থেকে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। সুতরাং এই সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে যে কোনো ধরনের প্রশ্নই পরীক্ষা দেওয়া হোক না কেন এই অধ্যায় থেকে সে প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তো পরীক্ষায় তোমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর এই সব ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া হয়। তো এই ভিডিওতে আমরা এই সব রকম প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর হিস্ট্রি সাবজেক্টের থার্ড চ্যাপ্টার তোমাদের যেটা রয়েছে, ঠিক আছে? ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। তো তার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে। সেখানে ভিডিও তার পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। ভিডিওটি দেখার পর তোমরা চাইলে প্রশ্নোত্তরগুলো সেখান থেকে পড়ে নিতে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে, ঠিক আছে? তাছাড়া সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক ডিভিশন এই সব কিছু কিন্তু তোমরা অ্যাপের মধ্যে থেকে পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 7 এর হিস্ট্রি সাবজেক্টের, ঠিক আছে, তৃতীয় অধ্যায় যেটা রয়েছে এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো। তো প্রথমে আমরা 1 নম্বর মানের কিছু প্রশ্ন উত্তর দেখবো, ঠিক আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 1 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে রৌনক কাদের বলা হতো, ঠিক আছে? তোমরা উত্তর কি লিখবো? এখানে উত্তর লিখবো প্রাচীন ভারতীয় সমাজের ক্ষমতাবান একটি গোষ্ঠীকে বলা হতো রৌনক, ঠিক আছে? তো প্রাচীন ভারতীয় সমাজের ক্ষমতাবান একটি গোষ্ঠীকে বলা হতো রৌনক। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো চোলদের প্রাদেশিক শাসন ব্যবস্থায় গ্রামকে কারা শাসন করত? উত্তর কি লিখবো? না, চোলদের প্রাদেশিক শাসন ব্যবস্থায় গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর, ঠিক আছে? গ্রাম পরিষদ বা উর, ঠিক আছে? যদি বলা হয় গ্রাম পরিষদ বা উর কি অথবা উর কি তাহলে কি লিখবেন? না, চোলদের প্রাদেশিক শাসন ব্যবস্থায়, ঠিক আছে, গ্রামকে শাসন করত একটি পরিষদ, এই পরিষদকে বলা হতো উর, ঠিক আছে, বা গ্রাম পরিষদ। নেক্সট প্রশ্ন হচ্ছে নাড়ু কি, ঠিক আছে? তো দেখো যেগুলো স্টার্ট নিয়ে দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নাড়ু কি তোমরা এখানে উত্তর লিখবো চোল শাসন ব্যবস্থায় কয়েকটি গ্রামের সমষ্টিকে নাড়ু বলা হতো, ঠিক আছে? তো চোল শাসন ব্যবস্থায় কয়েকটি গ্রামের যে সমষ্টি অর্থাৎ কয়েকটি গ্রামকে একত্রে বলা হতো কি নাড়ু। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দেখো উর ও নাড়ু এই সভা দুটি কি দায়িত্ব পালন করত? আমরা উত্তর লিখবো এখানে স্বায়ত্ত শাসন, বিচার ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব, ঠিক আছে? এই দায়িত্বগুলো উর আর নাড়ু এই সভা দুটি পালন করতো, ঠিক আছে? স্বায়ত্ত শাসন, বিচার, রাজস্ব সংগ্রহ, ঠিক আছে, এই সমস্ত দায়িত্বগুলো উর আর নাড়ু এই সভা দুটি বা এই পরিষদ দুটি পালন করতো, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে নগরম কি? তো উত্তর আমরা লিখবো এখানে নগরম ছিল চোল শাসন ব্যবস্থার একটি পরিষদ, ঠিক আছে? নগরম ছিল চোল শাসন ব্যবস্থার একটি পরিষদ, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো 6 নম্বর দাগে এখানে বলা হচ্ছে পাল ও সেন যুগে উৎপন্ন ফসলের কত ভাগ রাজস্ব হিসাবে আদায় করা হতো? তো আমরা লিখবো পাল ও সেন যুগে উৎপন্ন ফসলের 1/6 রাজস্ব হিসাবে আদায় করা হতো, ঠিক আছে? 1/6 মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ রাজস্ব হিসাবে নেওয়া হতো, ঠিক আছে? নেক্সট হচ্ছে ব্রহ্মদেয় কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে স্টার মার্ক দেওয়া নেই, তবু এটা তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রহ্মদেয় কি? তোমরা উত্তর কি লিখবো? না, চোল আমলে ব্রাহ্মণদের দান করা জমিকে ব্রহ্মদেয় বলা হতো, ঠিক আছে? অর্থাৎ চোল আমলে ব্রাহ্মণদের জমি দান করা হতো, ঠিক আছে? এই যে দান করা জমি, ঠিক আছে, এগুলোকে বলা হতো ব্রহ্মদেয়, ঠিক আছে? নেক্সট দেখো সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত কাব্যে কোন পাল রাজার কাহিনী বর্ণিত আছেন? আমরা এখানে উত্তরটা লিখবো পাল রাজা রামপালের কাহিনী বর্ণিত আছে, ঠিক আছে? তো সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কোন পাল রাজার কাহিনী বর্ণিত আছে? পাল রাজা রামপালের কাহিনী বর্ণিত আছে, ঠিক আছে? এবং রামচরিত কার লেখা? না, সন্ধ্যাকর নন্দীর লেখা, ঠিক আছে? অথবা যদি বলা হয় সন্ধ্যাকর নন্দীর লেখা কাব্যটির নাম, গ্রন্থটির নাম কি? সেটা হবে রামচরিত। রামচরিত গ্রন্থে নেক্সট দেখো রামচরিত গ্রন্থে রামায়ণের রামের সঙ্গে কার তুলনা করা হয়েছে? এখানে আমরা উত্তর লিখবো রামচরিত গ্রন্থে রামায়ণের রামের সঙ্গে পাল রাজা রামপালের তুলনা করা হয়েছে, ঠিক আছে? তো কার তুলনা করা হয়েছে? পাল রাজা রামপালের তুলনা করা হয়েছে রামের সঙ্গে, ঠিক আছে? রামায়ণের রামের সঙ্গে রামচরিত গ্রন্থের পাল রাজা রামপালের তুলনা করা হয়েছে। নেক্সট 9 নম্বর দেখে সিদ্ধাচার্য কাদের বলে? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে উত্তর লিখবে পাল যুগে তান্ত্রিক বৌদ্ধ মতের নেতাদের সিদ্ধাচার্য বলা হতো, ঠিক আছে? পাল যুগে তান্ত্রিক বৌদ্ধ মতের নেতাদের সিদ্ধাচার্য বলা হতো।
নেক্সট হচ্ছে 10 নম্বর দাগে কয়েকজন সিদ্ধাচার্যের নাম লেখো। তো আমরা এখানে উত্তরটা লিখবো, কয়েকজন সিদ্ধাচার্য ছিলেন লুইপাদ, সরহপাদ, কার্ণপাদ, ভূসুকপাদ প্রমুখ। ঠিক আছে, এই হচ্ছে কয়েকজন সিদ্ধাচার্যের নাম। পরের প্রশ্ন 11 নম্বর দেখে চর্যাপদ কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা 1 নম্বর প্রশ্ন যদি দেওয়া হয় তাহলে তোমরা এক কথায় উত্তরটা লিখে দেবে কিভাবে না, স্থানীয় ভাষায় লিখিত সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন হলো চর্যাপদ। ঠিক আছে, তো স্থানীয় ভাষায় লিখিত সিদ্ধাচার্যদের কবিতা ও গানের যে সংকলন তাকে বলা হয় চর্যাপদ। নেক্সট হচ্ছে 12 নম্বর দাগে চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা লিখবো এখানে চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। ঠিক আছে, তো কে উদ্ধার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপাল থেকে। 13 নম্বর হচ্ছে দুটি বৌদ্ধ বিহারের নাম লেখো। আমরা উত্তরটা লিখবো, দুটি বৌদ্ধ বিহারের নাম হলো নালন্দা ও অদন্তপুরী। ঠিক আছে, দুটি বৌদ্ধ বিহার হচ্ছে নালন্দা ও অদন্তপুরী, এই দুটি আমরা লিখলাম। 14 নম্বর হচ্ছে বিক্রমশীল মহাবিহারটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? এখানে আমরা উত্তর লিখব পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতকে বিক্রমশীল মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। তো বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? পাল রাজা ধর্মপাল। কত খ্রিস্টাব্দে? খ্রিস্টীয় 8ম শতকে। ঠিক আছে, এরপর হচ্ছে 15 নম্বর দাগে পাল আমলের দুজন শিল্পীর নাম লেখো। তো পাল আমলের দুজন শিল্পী ছিলেন ধীমান ও বিটপাল। ঠিক আছে, পাল আমলের দুজন শিল্পী হচ্ছেন ধীমান ও বিটপাল। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর দাগে পবনদূত কাব্যগ্রন্থের লেখক কে ছিলেন? তো পবনদূত কাব্যগ্রন্থের লেখক ছিলেন ধৈ। ঠিক আছে, ধৈ ছিলেন পবনদূত কাব্যগ্রন্থের লেখক। ওকে, মনে রাখবে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে 17 নম্বর দাগে জয়দেব কার সভাকবি ছিলেন? তো জয়দেব ছিলেন জয়দেব সেন শাসক লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ঠিক আছে, কবি জয়দেব কার সভাকবি ছিলেন? সেন শাসক লক্ষণ সেনের সভাকবি ছিলেন। এরপর 18 নম্বর দেখে লক্ষণ সেনের রাজসভায় কারা পঞ্চরত্ন হিসাবে পরিচিত ছিলেন? ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা উত্তর কি লিখবো না, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন হিসাবে পরিচিত ছিলেন জয়দেব, ধৈ, ঠিক আছে, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। ঠিক আছে, এই 5 জন পঞ্চরত্ন হিসাবে পরিচিত ছিলেন লক্ষণ সেনের রাজসভায়। ঠিক আছে, তো লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন হিসাবে পরিচিত ছিলেন কে কে? জয়দেব, ধনী, গোবর্ধন, উমাপতিধর আর হচ্ছে শরণ। এই 5 জনের নাম কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এরপর হচ্ছে 19 নম্বর বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম লেখুন। তো বল্লাল সেনের লেখা দুটি বই হলো দানসাগর ও অদ্ভুত সাগর। ঠিক আছে, অথবা যদি বলা হয় দানসাগর ও অদ্ভুত সাগর, এই বই দুটির লেখককে উত্তর কি হবে? বল্লাল সেন। ঠিক আছে, বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম হচ্ছে দানসাগর আর অদ্ভুত সাগর। এরপর হচ্ছে হলায়ুধ কে ছিলেন? উত্তরে আমরা লিখবো হলায়ুধ ছিলেন লক্ষণ সেনের মন্ত্রী। ঠিক আছে, হলায়ুধ কে ছিলেন না, লক্ষণ সেনের মন্ত্রী। পরের প্রশ্ন 21 নম্বর কে তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন? উত্তর লিখবো আমরা দীপঙ্কর শ্রীজ্ঞান। ঠিক আছে, বা অতীশ দীপঙ্কর। ঠিক আছে, তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। ওকে, তো তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন কে? দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর। নেক্সট প্রশ্ন 22 নম্বর দাগে কোন বৌদ্ধ পণ্ডিতের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা উত্তর লিখবো বৌদ্ধ পণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞানের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। ঠিক আছে, তো বৌদ্ধ পণ্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর, ঠিক আছে, ইনার যে বাড়ি সেটাই হচ্ছে নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। এরপর 23 নম্বর দাগে কোন যুগের লেখক ছিলেন জ্যোতির্বিদ শ্রীনিবাস? উত্তর লিখব জ্যোতির্বিদ শ্রীনিবাস সেন যুগের লেখক ছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 24 নম্বর দাগে আঙ্করভাটের বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো আমরা উত্তর লিখব আঙ্করভাটের বিষ্ণু মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। ঠিক আছে, তো আঙ্করভাটের বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? কম্বোডিয়ায় অবস্থিত। ওকে, আঙ্করভাটের বিষ্ণু মন্দিরটি কম্বোডিয়ায় অবস্থিত। এরপর দেখো বড়বুদুরের বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? তো বড়বুদুরের বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত না, বড়বুদুরের বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত। ঠিক আছে, তো আঙ্করভাটের মন্দির হচ্ছে কম্বোডিয়ায় অবস্থিত আর বড়বুদুরের যে বৌদ্ধ মন্দির সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায় অবস্থিত। ঠিক আছে, চলো এরপর আমরা 2 নম্বর মানে যে প্রশ্ন সেগুলো দেখবো। ঠিক আছে, এগুলোকে তোমাদের 2-3টি বাক্য উত্তর লিখতে হবে। 2 নম্বর মানে যে প্রশ্ন সেগুলো। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সামন্ত কাদের বলা হয়? ঠিক আছে, তো সামন্ত কাদের বলা হয়? উত্তর লিখবো খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতীয় সমাজে এক বিশেষ ক্ষমতাশালী গোষ্ঠীর উদ্ভব ঘটে। এরা ছিল উচ্চপদস্থ রাজকর্মচারী এবং এদের নগদে বেতনের পরিবর্তে জমির
রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো, এরাই সামন্ত নামে পরিচিত হতো। ঠিক আছে, অর্থাৎ কি বলা হচ্ছে না, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতীয় সমাজে এক বিশেষ ক্ষমতাশালী গোষ্ঠীর উদ্ভব ঘটে। ঠিক আছে, এরা ছিল কি উচ্চপদস্থ রাজ কর্মচারী এবং এদের কোনো মাইনে দেওয়া হতো না। কি দেওয়া হতো? এদের নগদে কোনো বেতন বা মাইনে দেওয়া হতো না, পরিবর্তে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো। এরা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতো এবং সেটা ছিল তাদের ইনকাম সোর্স। ঠিক আছে, এইভাবে তারা রোজগার করতো। ঠিক আছে, তো এরাই হচ্ছেন কি সামন্ত। ঠিক আছে, এরাই সামন্ত নামে পরিচিত হতো। পরের প্রশ্ন হচ্ছে সামন্ত প্রভুরা কি কি কাজ করতেন। তোমরা লিখবো এখানে সামন্ত প্রভুরা কখনোই পরিশ্রম করে উৎপাদন করতেন না। তারা তাদের দখলীকৃত গ্রাম থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন ও বিচার কার্য সম্পাদনার কাজ করতেন। ঠিক আছে, তো সামন্তরা কিন্তু কোনো রকম কোনো পরিশ্রমের কাজ করতো না। তাদের দখলীকৃত যে গ্রাম, তাদের আওতায় কিছু গ্রাম থাকতো। ঠিক আছে, সেই গ্রামগুলো কি করতো, সেই গ্রামের যে সমস্ত কৃষক তাদের কাছ থেকে তারা রাজস্ব আদায় করতো এবং সেই গ্রামের শাসন কার্য বিচার কার্য এগুলো তারাই সম্পাদনা করতো। ঠিক আছে, এগুলো ছিল সামন্ত প্রভুদের কাজ। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে, দক্ষিণ ভারতে কারা মন্দির কর্তৃপক্ষকে নিষ্কর জমি দান করতেন। তো আমরা উত্তরটা লিখবো, দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেন। সেখানকার রাজা, ব্যবসায়ী ও অভিজাতরা এই মন্দির কর্তৃপক্ষকে নিষ্কর জমি দান করতেন। ঠিক আছে, তো কারা জমি দান করতেন? রাজা, ব্যবসায়ী, ঠিক আছে, অভিজাত ব্যক্তিরা, এরাই কিন্তু সেই মন্দির কর্তৃপক্ষকে নিষ্কর জমি দান করতো এবং এই জমি দান করাকে কি বলা হতো? ব্রহ্মদেয়। ঠিক আছে, ব্রাহ্মণদের জমিদান করা হতো, তাই জন্য বলা হতো ব্রহ্মদেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর ব্যাগে, দক্ষিণ ভারতে মন্দির সংলগ্ন অঞ্চলে কারা বসবাস করতেন। উত্তর লিখব, দক্ষিণ ভারতে রাজা, ব্যবসায়ী ও অভিজাতরা মন্দির কর্তৃপক্ষকে নিষ্কর জমি দান করতেন। এই মন্দির সংলগ্ন অঞ্চলে পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তক নর্তকী প্রমুখ বসবাস করতেন। ঠিক আছে, তো মন্দির সংলগ্ন অঞ্চলে কারা বসবাস করতেন না? পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, ঠিক আছে, নর্তক নর্তকী এরা বসবাস করত। নেক্সট দেখো 5 নম্বর জায়গায় উর এবং নাড়ু, ঠিক আছে, কি কাজ সম্পাদন করতো? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা লিখবো, উর এবং নাড়ু হলো চোল রাজ্যের 2 স্থানীয় সভা। এই 2 স্থানীয় সভা সাহিত্য শাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করতো। ঠিক আছে, তো উর আর নাড়ু এদের কাজ কি ছিল? সাহিত্য শাসন করা, বিচার কার্য সম্পাদন করা, ঠিক আছে, রাজস্ব বা কর আদায় করা, এইগুলো ছিল উর ও নাড়ুর কাজ। এরপর দেখো 6 নম্বর দাগে, ব্রাহ্মণদের ব্রহ্মদেয় জমিদানের ফলে কি পরিবর্তন ঘটেছিল। তোমরা লিখবো, চোল রাজ্যে ব্রাহ্মণদের কিছু ব্রহ্মদেয় অর্থাৎ নিষ্কর জমি দান করা হতো। নিষ্কর জমি বলতে কি? যে জমির উপরে কোনো কর আদায় করা হতো না। ঠিক আছে, কোনো কর লাগতো না আর কি সেই জমির উপরে, তাই হচ্ছে নিষ্কর জমি আর কি। কাবেরী উপত্যকায় ব্রাহ্মণদের এই ব্রহ্মদেয় জমি দানের ফলে ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন ঘটেছিল। ঠিক আছে, তো ব্রাহ্মণদের এই ব্রহ্মদেয় জমি দান করার ফলে কি হয়েছিল? বহু নতুন নতুন গ্রামের উৎপত্তি ঘটেছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর দাগে, দক্ষিণ ভারতের রাজারা কি কি উপাধি গ্রহণ করতেন। তোমরা এখানে উত্তর লিখবো, দক্ষিণ ভারতের রাজারা অনেকেই নিজেদের উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে ভূষিত করতেন। উদাহরণস্বরূপ বলা যায় তারা মহারাজা, অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী ইত্যাদি উপাধি গ্রহণ করেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 8 নম্বর দাগে, পাল সেন যুগের প্রধান ফসলগুলির নাম লেখো। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো পাল সেন যুগের সমাজ ছিল কৃষি নির্ভর। ঠিক আছে, এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, যেমন হচ্ছে আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। তো পাল সেন যুগের এই সমস্ত ফসল এবং ফলমূল কিন্তু উৎপন্ন হতো। ঠিক আছে, পরের প্রশ্ন 9 নম্বর দাগে, সন্ধ্যাকর নন্দী রামচরিত এ সীতার রূপ বর্ণনার মাধ্যমে কিসের বিবরণ দিয়েছেন। তোমরা এখানে উত্তর লিখবো, সন্ধ্যাকর নন্দী পাল আমলে তার বিখ্যাত রামচরিত কাব্য রচনা করেছিলেন। তার কাব্যে তিনি সীতার রূপ বর্ণনার মাধ্যমে বরেন্দ্রভূমি এবং তার চারপাশের এলাকার নদ নদী, ফুল ফল, গাছপালা, ফসল, বর্ষাকাল ইত্যাদির বিবরণ দিয়েছেন। ওকে, তো সন্ধ্যাকর নন্দী তার রামচরিত গ্রন্থে এই যে বর্ণনাগুলো তিনি দিয়েছেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 10 নম্বর দাগে, সিদ্ধাচার্য কাদের বলা হতো। ওকে, তো পাল যুগে মহাযান বৌদ্ধদের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। ঠিক আছে, তো পাল যুগে মহাযান বৌদ্ধদের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের
জন্ম হয়েছিল, ঠিক আছে। এই বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতগুলো যে নেতা, ঠিক আছে, এই নেতাদেরই বলা হতো কি সিদ্ধাচার্য। ওকে, নেক্সট হচ্ছে চর্যাপদ কি, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2 নম্বরে দিতে পারে, 1 নম্বরে দিতে পারে, অথবা 3 নম্বরে কিন্তু তোমাদের দিতে পারে। তো চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন, ঠিক আছে। চর্যাপদে ব্যবহৃত ভাষা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। ওকে, তো চর্যাপদের ভাষা হচ্ছে আদি বাংলা ভাষার নিদর্শন। নেক্সট দেখো, পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর দাগে, পাল যুগে কয়েকটি বৌদ্ধ জ্ঞান চর্চা কেন্দ্রের নাম লেখো। তো পাল যুগে কয়েকটি বৌদ্ধ জ্ঞান চর্চা কেন্দ্রের নাম লিখবো আমরা এখানে। পাল আমলের শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারে বহু বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল। এরকম কয়েকটি বিখ্যাত বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র হলো নালন্দা, অদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমপুরী ইত্যাদি, ঠিক আছে। তো পাল আমলে কয়েকটি বৌদ্ধ জ্ঞান চর্চা কেন্দ্র হচ্ছে নালন্দা, ঠিক আছে, অদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, এরপর জগদ্দল, বিক্রমপুরী, এইগুলো। 13 নম্বর দেখা হচ্ছে বিক্রমশীল মহাবিহারে কি কি বিষয়ে শিক্ষাদান করা হতো। তো পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় 8ম শতকে মগধের উত্তরে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। বিক্রমশীল মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হতো, ঠিক আছে। তো বিক্রমশীল মহাবিহারে কি কি বিষয়ে শিক্ষাদান করা হতো না, ব্যাকরণ, অর্থশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হতো, ঠিক আছে। এই বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন, পাল সম্রাট ধর্মপাল, ঠিক আছে, খ্রিস্টীয় 8ম শতকে মগধের উত্তরে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর দেখো 14 নম্বর দাগে, পাল আমলে কেন বেশি স্তূপ বানানো হয়েছিল। তো পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পরম পৃষ্ঠপোষক। পাল রাজা ধর্মপাল, দেবপাল প্রমুখের প্রচেষ্টা ও উদ্যোগে বাংলার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বর্ধমান প্রভৃতি স্থানে বহু বৌদ্ধ স্তূপ নির্মিত হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 15 নম্বর দাগে, বর্তমানে পশ্চিমবঙ্গের কোথায় বৌদ্ধ স্তূপের নিদর্শন পাওয়া গেছে। উত্তর লিখব, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপের নিদর্শন পাওয়া গেছে। এই বৌদ্ধ স্তূপ হলো পাল আমলের স্থাপত্যের নিদর্শন, ঠিক আছে। নেক্সট দেখুন 16 নম্বর দাগে, সেন আমলে ব্রাহ্মণ ধর্মে কোন দুই ধর্মের সংমিশ্রণ ঘটেছিল। তো সেন যুগের রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। সেন আমলে ব্রাহ্মণ্য ধর্মে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্মের সংমিশ্রণ ঘটেছিল, ঠিক আছে। তো ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে বৈদিক ধর্ম আর পৌরাণিক ধর্ম, এই দুটি ধর্মের সংমিশ্রণ ঘটেছিল। এরপর দেখো 17 নম্বর দাগে, সেন আমলের বিখ্যাত কবিদের নাম লেখন। তোমরা লিখবো, সেন আমলের সবচেয়ে বিখ্যাত কবি হলেন জয়দেব। এছাড়াও ধৈ, গোবর্ধন, উমাপতি ধর এবং শরণ ছিলেন সেন আমলের বিখ্যাত কবি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 18 নম্বর দাগে, দীপঙ্কর শ্রীজ্ঞান কোন কোন মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তোমরা লিখবো, ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হল দীপঙ্কর শ্রীজ্ঞান। তিনি সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী এবং সোমপুর মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর দাগে, চর্যাপদ কেন পাল আমলে বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমরা উত্তর লিখব, চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। ওকে, তো চর্যাপদ হচ্ছে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদের মধ্য দিয়ে পাল যুগে বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। তাই চর্যাপদ পাল আমলে বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর দাগে, জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো, ঠিক আছে। তো বাংলার পাল আর সেন শাসনের মধ্যে তুলনা করতে হবে। এটা হচ্ছে পাল শাসন আর আমরা ডান দিকে লিখেছি সেন শাসন। তো 1 নম্বর হচ্ছে 400 বছরেরও বেশি স্থায়ী হয়, অর্থাৎ পাল যে শাসন সেটা কিন্তু 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল, আর সেন শাসন কি হয়েছিল 100 বছরের কিছু বেশি স্থায়ী হয়েছিল। এরপর নাম্বার বি বা 2 নম্বর হচ্ছে, জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন আর জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন, ঠিক আছে, সেন আমলে সেন শাসনে। এরপর নাম্বার সি বা 3 নম্বর হচ্ছে, সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন, ঠিক আছে, আর সেন রাজারা কি করেন না, সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। তো এই রকম করে আমরা পাল আর সেন আমলের মধ্যে একটা তুলনা করলাম। তো দেখো এর পরের প্রশ্নগুলো এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর, 4-5টি বাক্যের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে।
ঠিক আছে, এগুলোর মান হচ্ছে 3 নম্বর করে। ঠিক আছে, তো দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর বলা হচ্ছে টিকা লেখো চর্যাপদ। ওকে, তো চর্যাপদ এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে পারে। ওকে, তো 3 নম্বর মানে যদি দেওয়া হয় তাহলে তোমরা এখানে উত্তর লিখবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন হলো চর্যাপদ। ঠিক আছে, 1 নম্বর যদি দেয় তাহলে জাস্ট এটুকু লিখবে। ওকে, তো এরপর লিখবে তোমরা পাল যুগের শেষ দিক থেকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা প্রাচীন বাংলা ভাষায় চর্যাপদ লেখা শুরু করেন। এক কথায় বলা যায় চর্যাপদের যে ভাষা রয়েছে তা একেবারেই আদি বাংলা ভাষার নিদর্শন। লুইপাদ, সরহপাদ, কাহ্নপাদ, ভূসুকপাদ প্রমুখ চর্যাপদকে কবিতায় ভরিয়ে তোলেন। চর্যাপদের মধ্য দিয়ে সেই সময়ের বাংলার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। ঠিক আছে, এটা আমরা চর্যাপদ সম্পর্কে লিখলাম। দেখো পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলার সংস্কৃতিতে কি প্রভাব ফেলেছিল বলে তোমার মনে হয়, বিশ্লেষণ করো। তোমরা লিখছি এখানে পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ বাংলার সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছিল। পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা ও বিহারে শিক্ষা দীক্ষায় বৌদ্ধ প্রভাব অনেক বেশি পড়েছিল। নালন্দা, অদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমশীল এটা ঠিক আছে, এরপর হচ্ছে বিক্রমপুরী প্রভৃতি বৌদ্ধ বিহারগুলি সেকালের শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা নিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর। আচ্ছা, এরপর আমরা লিখব বিখ্যাত বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে শান্তরক্ষিত শান্তিদেব, কম্বল। ওকে, এরপর হচ্ছে কম্বলপাদ, শবরীপাদ, কাহ্নপাদ, গোরক্ষনাথ এবং অতীশ দীপঙ্কর হলেন উল্লেখযোগ্য। এছাড়া চর্যাপদ সহ ভাষা সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রশিল্পে বৌদ্ধ ধর্মের বিশেষ প্রভাব পড়েছিল। পাল আমলে স্থাপত্য নিদর্শনগুলির মধ্যে বৌদ্ধ স্তূপ ও বিহার ছিল প্রধান। পোড়ামাটির শিল্প সামগ্রীগুলিতে মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন ও ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠত। ওকে, বৌদ্ধ ধর্মের পাণ্ডুলিপি অলঙ্করণ করতে মিনিয়েচার বা অনুচিত্র আকার চল জনপ্রিয় হয়েছিল। ঠিক আছে, এভাবে আমরা লিখলাম প্রশ্নের উত্তর দিকে। তো নেক্সট প্রশ্ন দেখো এখানে 3 নম্বর দাগে ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়? এই ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? অথবা সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর আকৃতি কেন ত্রিভুজাকার হয় বলে তোমার মনে হয়? ঠিক আছে, তো দেখো আমরা উত্তরটা লিখছি সামন্ততান্ত্রিক সমাজের আকৃতি। তো সামন্ততান্ত্রিক সমাজের সবার উপরে রাজার অবস্থান, রাজার পরে কয়েকজন মহাসামন্তের অধীনে থাকেন মাঝারি সামন্ত। ঠিক আছে, সামন্ততান্ত্রিক সমাজের সবার নিচে জনগণ বা ভূমিদাসদের স্থান, তাই এই কাঠামোটিকে ত্রিভুজাকার বলায় যুক্তিযুক্ত। ঠিক আছে, এবং এটা হচ্ছে সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা তার একটি চিত্র। এখানে সবার উপরে থাকে কি রাজা। ঠিক আছে, রাজার নিচে থাকে মহাসামন্তরা, তার নিচে থাকে মাঝারি সামন্ত এবং সবার নিচে থাকছে জনগণ বা কৃষক বা ভূমিদাস তারা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি সামন্ততান্ত্রিক ব্যবস্থা। ওকে, তো নেক্সট আমরা লিখব সামন্তদের জীবিকা নির্বাহ। ঠিক আছে, সামন্তরা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করতো সেটা আমরা লিখব। সামন্ত ব্যবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ প্রভু। এরপর মহাসামন্ত, মাঝারি সামন্ত ও ছোট ছোট সামন্তরা ছিলেন। এরা কেউই জমিতে পরিশ্রম করে ফসল উৎপাদন করতেন না। ভূমিদাস বা কৃষক শ্রম দিয়ে ফসল উৎপাদন করত। সামন্ত শ্রেণী অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য বা রাজস্ব থেকে নিজেদের জীবিকা চালাতো। ঠিক আছে, অর্থাৎ এখানে শুধুমাত্র কৃষিকাজ করতো কারা, সবার নিচে যারা ছিল জনগণ বা ভূমিদাস কৃষক তারাই করতো কি জমি চাষ করতো এবং তাদের কাছ থেকে কর আদায় করে বা রাজস্ব নিয়ে, ঠিক আছে, এই সামন্ত প্রভুরা এরা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করত। তো এর পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগে রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা উত্তর লিখব সুকবি ও সাহিত্যের অনুরাগী সেন রাজা লক্ষণ সেনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। জয়দেব, গোবর্ধন, উমাপতিধর, ধৈ এবং শরণ নামক গুণীজনেরা এই 5 জন কবি একত্রে পঞ্চরত্ন নামে পরিচিত ছিলেন। ওকে, লক্ষণ সেনের সভাকবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কবি জয়দেব। ঠিক আছে, তো এরপর আমরা লিখবো দেখো তার রচিত গীত গোবিন্দম অর্থাৎ কবি জয়দেব রচিত, ঠিক আছে, গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল শ্রী রাধাকৃষ্ণের প্রেম লীলা। কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। উমাপতি ধরের ভদ্রচূড় রচিত ছিল একটি অন্যতম বিখ্যাত গ্রন্থ। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ বৈদিক নিয়ম বিষয়ে রচনা করেছিলেন ব্রাহ্মণ্য সর্বস্ব এবং মীমাংসা সর্বস্ব নামক গ্রন্থ দুটি। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। নেক্সট 5 নম্বর দাগে এখানে বলা হচ্ছে পাল শাসনের তুলনায় সেন শাসন
পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর লিখবো আমরা, বাংলার সমাজে পাল রাজাদের আধিপত্য 400 বছরেরও বেশি সময় থাকলেও সেন রাজারা 100 বছরের কিছু বেশি সময় স্থায়ী হয়েছিল। এর পিছনে কতগুলি কারণ ছিল, সেগুলি হচ্ছে কারণগুলি কি? 1 নম্বর হচ্ছে বা নাম্বার এ দিয়ে আমরা লিখছি জনসমর্থন। গোপাল ছিলেন বাংলার প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে নির্বাচিত রাজা, অর্থাৎ এই বংশের রাজাদের শাসন কার্যে জনসমর্থন ছিল। অন্যদিকে সামন্ত সেন ছিলেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা, যিনি কোনো জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। পরের পয়েন্টে লিখছি গ্রহণযোগ্যতা। বাংলার সমাজে পাল শাসকরা যেভাবে নিজেদের শাসনকে গ্রহণযোগ্যতা করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেননি। সেন রাজাদের সময়ে শিথিল জনসংযোগ ও কঠোর বর্ণ ব্যবস্থার ফলে অতি অল্প সময়েই সেন বংশের অবসান ঘটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাহিত্য সংস্কৃতি মনা। শিক্ষা দীক্ষা, সাহিত্য সংস্কৃতি, ধর্ম, শিল্পকলা প্রভৃতি প্রতিটি দিক দিয়ে বাংলা পাল শাসন সেন শাসন অপেক্ষা অনেক এগিয়ে ছিল। ঠিক আছে, এরপর দেখো আমরা দেখব যেগুলো তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, যেগুলো 8-10টি বাক্যের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। তো 5 নম্বর মানে কয়েকটি প্রশ্ন এখান থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ যেগুলো। 1 নম্বর হচ্ছে সামন্ত ব্যবস্থায় স্তরভেদের চিত্রটির বর্ণনা দাও। ঠিক আছে, তো আমরা এখানে লিখব খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব ঘটেছিল, একে সামন্ততন্ত্র বলে। ঠিক আছে, তো নাম্বার এদের লিখছি সমাজ কাঠামো। সামন্ততন্ত্রের সমাজ কাঠামোটা কেমন ছিল? সামন্ত সমাজের কাঠামো ছিল ত্রিভুজের মতো। এই সমাজ ব্যবস্থায় ছিল রাজা, বিভিন্ন সামন্ত, উপসামন্ত এবং জনগণের অবস্থান। ঠিক আছে, সবার উপরে ছিল রাজা, তারপর মহাসামন্ত, মাঝারি সামন্ত, তারপর হচ্ছে কি জনগণ। এরপর লিখছি বিভিন্ন স্তর। সামন্ত সমাজে সবার উপরে রাজার অবস্থান, রাজার নিচে অল্প কিছু মহাসামন্ত ছিলেন, মহাসামন্তদের পরবর্তী ধাপে মাঝারি সামন্ত এবং সবার নিচে ছিল জনগণ। ওকে, অর্থাৎ রাজা, সামন্ত এবং জনগণকে নিয়ে স্তরভিত্তিক সামন্ত সমাজ গড়ে ওঠে। নেক্সট আমরা লিখছি সম্পর্ক। তো মহাসামন্ত সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ বিবাদ লেগে থাকতো, সবাই চাইতো নিজেদের ক্ষমতা বাড়িয়ে নিতে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দিয়ে লিখছি। এরপর আমরা লিখবো কি না, কখনো আবার এরা জোট বেঁধে রাজার বিরুদ্ধে যুদ্ধে নামতো এবং রাজার ক্ষমতাকেও তারা অস্বীকার করতো। ঠিক আছে, এই সামন্ত এবং মহাসামন্তরা কি করতো? জোট বেঁধে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতো। ঠিক আছে, এর ফলে রাজশক্তির দুর্বলতা পরিষ্কার হয়ে যায়। সামন্ত প্রভুরা দুর্গ তৈরি করতো। ঠিক আছে, সামন্ত প্রভুদের ম্যানরে বা খামারে ভূমিদাস বা সার্ফদের খাটিয়ে উৎপাদন করা হতো। এছাড়া ছিল স্বাধীন চাষি, অর্থাৎ রাজস্ব ও শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থা সামন্ততন্ত্রের উদ্ভবকে নিশ্চিত করেছিল। ঠিক আছে, তো এই আমরা সামন্ত ব্যবস্থা সম্পর্কে কিন্তু লিখলাম। এরপর 2 নম্বর দেখো, প্রাচীনকালে বাঙালির খাওয়া দাওয়া সম্পর্কে পরিচয় দেওয়া। ঠিক আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রাচীনকালে বাঙালির খাওয়া দাওয়া সম্পর্কে আমরা এখানে লিখছি। প্রাচীনকালে বাংলার প্রধান ফসল ছিল ধান, তাই বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত। প্রাচীন কাব্যে বর্ণনা রয়েছে যে গরম ভাতে গাওয়া ঘি, তার সঙ্গে মোরলা মাছ, নালতে বা পাট শাক, সরপড়া দুধ, ওকে, আর পাকা কলা দিয়ে খাবার বাঙালির রসনায় তৃপ্তি আনত। বাংলায় উৎপন্ন লবণ অন্য মাত্রা যোগ করেছিল। তো এরপর আমরা লিখছি পয়েন্ট দিয়ে শাকসবজি। বাঙালির খাদ্য তালিকায় নানা ধরনের শাকসবজি ছিল। এই সময় তাদের খাবারে জায়গা করে নিয়েছিল বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, কচু ইত্যাদি। নাম্বার বি হচ্ছে মাছ। বাংলা হলো নদী নালার দেশ, নানা ধরনের মাছে ভর্তি ছিল নদী নালাগুলি। রুই, পুঁটি, মোরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাস ছিল। এরপর নাম্বার সি দিয়ে লিখছি মাংস জাতীয় খাবার। প্রাচীনকালে বাঙালি সমাজের সকলে না হলেও অনেকেই হরিণ, ছাগল, নানা রকমের পাখি, কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি খেত। ঠিক আছে, নাম্বার ডি হচ্ছে আলু ও ডাল। মধ্যযুগে বাঙালি পর্তুগিজদের কাছ থেকে আলু খাওয়া শিখেছিল, তারা ডাল খাওয়ার অভ্যাস পেয়েছিল উত্তর ভারতের মানুষের কাছ থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে নাম্বার ইতে দিয়ে আমরা লিখছি মিষ্টান্ন জাতীয় খাবার। বাঙালির প্রতিদিনের খাবারে ছিল মিষ্টি জাতীয় খাদ্যবস্তু। দুধ ও তার থেকে তৈরি দই, পায়েস, ক্ষীর ও আখের গুড় ছিল প্রধান। ঠিক আছে, নেক্সট হচ্ছে পানীয়। বাঙালি সমাজে পানীয় খাবারের চলও ছিল। মহুয়া ও আখ থেকে তৈরি পানীয় তাদের সমাজে চালু ছিল। ঠিক আছে, তো এইগুলো কি আমরা বাঙালির খাদ্য যে তালিকা সেগুলো সম্পর্কে লিখলাম। ঠিক আছে,
এরপর 3 নম্বর দেখো, নালন্দা মহাবিহার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা লিখবো, প্রাচীন ভারতের একটি বিশ্ববিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে বিহারের নালন্দায় এই মহাবিহার বা এই বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা লিখছি শিক্ষা দীক্ষা। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষুর মধ্যে 1,500 জন ছিলেন শিক্ষক এবং 8,500 জন ছিলেন ছাত্র। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। চৈনিক পরিব্রাজক হিউয়েন-সাং খ্রিস্টীয় 7ম শতকে নালন্দায় শিক্ষা লাভ করেছিলেন। পরের পয়েন্ট আমরা লিখছি রাজকীয় পৃষ্ঠপোষকতা। কনৌজ রাজ হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে নালন্দা রাজকীয় আনুকূল্য লাভ করেছিল। কেবল স্থানীয় রাজা এবং জমির মালিকরাই নয়, সুদূর সুমাত্রা দ্বীপের শাসকও নালন্দা মহাবিহারের জন্য সম্পদ দান করেছিলেন। এর ফলে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, শয্যাদ্রব্য এবং ওষুধপত্র দেওয়া সম্ভব হয়েছিল। ঠিক আছে, পরের পয়েন্ট দিয়ে আমরা লিখবো এখানে আন্তর্জাতিক খ্যাতি। নালন্দায় পড়াশোনার জন্য চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা আসত। চীনা ছাত্রদের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, ত্রয়োদশ শতকেও এর খ্যাতি বজায় ছিল, কিন্তু এই শতকেই তুর্কি অভিযানরা বিহার আক্রমণ করে নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষতি সাধন করেছিল। ঠিক আছে, তো এইভাবে আমরা কি নালন্দা মহাবিহার সম্পর্কে কিন্তু লিখলাম। এরপর দেখো আমার 4 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে বিক্রমশীল মহাবিহার সম্পর্কে পরিচয় দাও। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এখানে লিখছি পাল রাজ ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দে মগধে অর্থাৎ বিহারের ভগলপুর জেলায় বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন। তো বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? পাল রাজা ধর্মপাল 770 থেকে 810 খ্রিস্টাব্দ। ঠিক আছে, কোথায় না বিহারের ভগলপুর বা মগধে। ঠিক আছে, মগধে আর কি। তো নেক্সট আমরা লিখবো 1 নাম্বার এ দিয়ে শিক্ষা পরিকাঠামো। বিক্রমশীল মহাবিহার ছিল নালন্দার মতো বিদ্যা চর্চার একটি উল্লেখযোগ্য কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল প্রায় 3,000। এই মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি পড়ানো হতো এবং ভর্তির জন্য ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। শিক্ষা শেষ হলে ছাত্রদের উপাধি দেওয়া হতো। ওকে, পরের পয়েন্ট হচ্ছে অধ্যাপক বৃন্দ। বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্ম চর্চা ও শিক্ষার জন্য 100-এরও বেশি আচার্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শান্তিপদ, কল্যাণরক্ষিত, শ্রীধর, অভয়াকর গুপ্ত প্রমুখ। দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ। ঠিক আছে, নেক্সট হচ্ছে মহাবিহারের ধ্বংস সাধন। তো ধর্মপালের সময় থেকে পরবর্তী প্রায় 500 বছর বিক্রমশীল মহাবিহার শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র ছিল। লক্ষণ সেনের রাজত্বের শেষ দিকে বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা বাংলা আক্রমণ করে বিক্রমশীল মহাবিহার ধ্বংস করেন। ঠিক আছে, ধ্বংস করে দেন। ওকে, তো এই আমরা কি বিক্রমশীল মহাবিহার সম্পর্কে কিন্তু এখানে লিখলাম। ওকে, এরপর আরেকটি প্রশ্ন দেখো 5 নম্বর থেকে পাল ও সেন আমলে বাংলায় সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো আমরা এখানে লিখছি পাল ও সেন আমলে বাংলার সাধারণ মানুষের জীবন ছিল মোটামুটি সচ্ছল, তবে ভূমিহীন ব্যক্তি ও শ্রমিকদের আর্থিক ব্যবস্থা ভালো ছিল না। সমসাময়িক সাহিত্যে গরিব মানুষের জীবনের ছায়া পড়েছে। সমসাময়িক কবিদের রচনায় খিদেই কাতর শিশু, গরিব লোকের ভাঙা কলসি, ছেঁড়া কাপড় প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। চর্যাপদের একটি কবিতায় আছে হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস। এটাই চরম দারিদ্রের নিদর্শন। ঠিক আছে, নেক্সট আমরা লিখছি পাল সেন আমলে গ্রামের সম্পন্ন কৃষকদের জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে এবং একটি রচনায় লেখা আছে বর্ষার জল পেয়ে চমৎকার ধান গজিয়েছে, গরুগুলো ঘরে ফিরে এসেছে, খেতে ভালো আখ হয়েছে, আর কোনো ভাবনা নেই। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ও অনমনীয় হয়ে পড়েছিল। এই সময় ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুবিধা ভোগ করত। ঠিক আছে, অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজগুলি করতে পারত। পাল সেন আমলে পোড়ামাটির শিল্প সামগ্রীতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, সমাজ জীবন ও ধর্মবিশ্বাস ইত্যাদি ফুটে উঠেছে। ঠিক আছে, প্রাচীন কাব্য থেকে জানা যায় গরিব লোকের খাদ্য তালিকায় থাকতো নানা ধরনের শাকসবজি। সেই সময় বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু প্রভৃতি শাকসবজি এবং কই, পুঁটি, মৌরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাস ছিল। এছাড়া আখের গুঁড়ো, দুধ ছিল বাঙালির প্রিয় খাদ্য। ঠিক আছে, প্রিয় খাদ্যবস্তু। পরের প্রশ্নটি দেখো, এখানে বলা হচ্ছে টিকা লেখো 6 নম্বর দাগে। ঠিক আছে, দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর সম্পর্কে আমাদের টিকা লিখতে হবে।
আমরা এখানে লিখছি দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর ছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের বা বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ। তিনি 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ঠিক আছে। বাল্যকালে তিনি অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। পরে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিল রক্ষিতের নিকট বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেন এবং শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত হন। তিনি বহুকাল তিব্বতে ছিলেন। তিব্বতীদের কাছে তিনি অতীশ বা জ্ঞানী বলেই জ্ঞানী নামে পরিচিত ছিলেন। 19 বছর বয়সে তিনি বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ হন। সেখানে তিনি কিছুদিন অধ্যাপনা করেন। পরে তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি তিব্বতে যান। ওকে, সেখানে 13 বছর ধরে মহাযান বৌদ্ধ ধর্মমত প্রচার করেন। জীবনের শেষ সময় তিনি সেখানেই অতিবাহিত করেন। এই মহান শিক্ষাবিদ 105 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। ঠিক আছে। অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের উপর 200টি অমূল্য গ্রন্থ রচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ হলো বজ্রযান সাধন। ওকে, এইভাবে আমরা কি অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান নামে এই টিকাটি লিখতাম। ওকে, তো দেখো এখানে আমরা ক্লাস 7-এ তোমাদের তৃতীয় যে অধ্যায়টি রয়েছে, ঠিক আছে, এই তৃতীয় অধ্যায় থেকে সমস্ত রকম প্রশ্ন 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর মানের এই সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। সুতরাং সমস্ত প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হোক এই অধ্যায় থেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে। ঠিক আছে। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে তোমরা বেল আইকনে প্রেস করে নিয়ে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিও দেওয়া থাকবে, তার পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। তো ভিডিওটি দেখার পর তোমরা চাইলে সেখানে প্রশ্নোত্তরগুলো পড়ে নিতে পারবে এবং পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে। তাছাড়া সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস, ডিভিশন এই সব কিছু তোমরা অ্যাপের মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।